হ্যাঁ, সে এখন আমার দায়িত্বে। ছোট্ট খরগোশটি মাঝখানে অবস্থান করে, যেন এক অদৃশ্য সংযোগ তৈরি করে রেখেছে। ইচ্ছে বিষময়ের মাঝে ধূসরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আর ধূসরও এক মুহূর্তের জন্য থমকে গিয়ে অনুভব করতে থাকে এই স্পর্শ, এই মুহূর্তের উষ্ণতা, আর তাদের মাঝে থাকা ছোট্ট এক জীবনের উপস্থিতি। ইচ্ছে ধূসরের শার্টের মধ্যে থেকে উঁকি মারা ছোট্ট খরগোশটিকে দেখে ধপ করে ধূসরের বুকে লেপ্টে যায়। তখন বুঝতে পারে ধূসর খুব ভালো করেই মতিবানু, আই মিস ইউ বলে উচ্ছ্বাসে শার্টের ভেতরে লুকানো খরগোশটিকে আলতো করে তুলে নিয়ে গাল ভর্তি চুমু খেয়ে দেয়। খরগোশটি একবার নড়ে চড়ে ছোট্ট নাক ঝুঁকিয়ে ইচ্ছের দিকে তাকায়, যেন সেও ইচ্ছেকে চিনতে পেরেছে। ধূসর ঠোঁট কামড়ে পাশ ফিরে তাকায়, চোখে অস্পষ্ট বিরক্তির ছাপ। তারপরে হঠাৎ গম্ভীর গলায় বলে ওঠে, মতিবানু, তুই যদি এই নরম তুলতুলে ঠোঁটের ছোঁয়া পেতে পারিস, তাহলে আমার বেলায় এত বৈষম্য কেন? আমি কি ডিজার্ভ করি না ওই নরম ঠোঁটের স্পর্শ? ইচ্ছে ধপ করে মতিবানুকে বুকে চেপে ধরে। ধূসরের কথা শুনে মুখ পুরো লাল হয়ে গেছে। ধূসর এবার মুখে এক চিলতে হাসি টেনে বলে, একটা খরগোশও যদি কিস ডিজার্ভ করতে পারে, তাহলে আমি তো একটু বেশি ডিজার্ভ করি, তাই না? ইচ্ছে তখনও ভেবাচাকা খেয়ে ধূসরের দিকেই তাকিয়ে থাকে, আর ধূসর মজা নিয়ে ইচ্ছের প্রতিক্রিয়া দেখতেই ব্যস্ত। লজ্জায় মুখ নিচু করে ইচ্ছে মতিবানুকে আরো শক্ত করে বুকে চেপে ধরে। গাল জোড়া লালচে আভায় ভরে উঠেছে। ইচ্ছে কিছু বলার সাহসই পাচ্ছে না। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে, চোখে যেন এক অদ্ভুত তীক্ষ্ণতা, গভীরতা, যেন সেই ইচ্ছের মনে সবকিছু পড়ে ফেলতে পারে। সাদা প্যান্টের সঙ্গে ল্যাভেন্ডার রঙের শার্ট, জিম করা শরীরে আট শার্ট হয়ে থাকা সেই শার্ট ধূসরকে আরও মোহনীয়, আরও আকর্ষণীয় করে তুলেছে। সন্ধ্যার হালকা বাতাসে শার্টের হাতার কিনারা একটু একটু নড়ছে, কিন্তু ধূসরের গাঢ় দৃষ্টি এতটুকুও চলে না। ইচ্ছে সাহস করে এক ঝলক তাকাতেই ধূসর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, এখনো যদি বুঝতে না পারিস, তাহলে বলবো তোর বোঝার ক্ষমতা নিয়ে আমি সন্দেহ করি। ইচ্ছে কিছু বলতে গিয়েও আবার থেমে যায়, বুক ধকধক করছে, কিন্তু ইচ্ছে বুঝে না এটা ধূসর ভাইকে নিয়ে নাকি তার নিজের মনের এলোমেলো আবেগ নিয়ে। ধূসর হুট করে ধীরে ধীরে ইচ্ছের সামনে ঝুঁকে পড়ে, তার মুখ একেবারে ইচ্ছে ঠোঁট বরাবর নামিয়ে আনে। মাঝে সামান্য ফাঁকটুকু ধূসর নিচেই মিটিয়ে দেয়, আর ঠিক তখনই ইচ্ছের নরম ঠোঁট ছুঁয়ে যায় ধূসরের গাল। ইচ্ছে থমকে যায়, যেন পুরো শরীর অবশ হয়ে আসে মুহূর্তের জন্য। ধূসর ভাই এভাবে? ইচ্ছের ভেতরটা কাঁপতে থাকে, লজ্জায় চুপসে যায়, চোখ বড় হয়ে ধূসরের দিকে তাকায়, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পায় না। ধূসর হাসে, সেই পরিচিত দুষ্টু হাসি, ঠোঁটের কোণে এক চিলতে চাতুর্যের ছাপ, চোখে মুখে এক ধরনের খুনসুটির ছায়া। ধূসর আরও খানিকটা এগিয়ে আসে, ইচ্ছের কানে ঠিক পাশে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে, তোর মসৃণ কোমরের নাভিটা কিন্তু আমার, ভুলেও কারো নজর পড়লে পিষে ফেলবো। ধূসরের গভীর স্থির কণ্ঠস্বর ইচ্ছের কানে আঘাত করে না, বরং শরীরের ভেতরে দিয়ে শিহরণ বইয়ে দেয় ইচ্ছের। ইচ্ছে চমকে ওঠে, দ্রুত হাত বাড়িয়ে শাড়ির আঁচল টেনে নেয় কোমরের কাছে। কখন যে শাড়ি একটু সরে গেছে নিজেও খেয়াল করেনি, কিন্তু ধূসর ঠিকই করেছে। তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো সম্ভব নয়। ধূসর হাসে, একেবারে নিঃশব্দ, কিন্তু গভীর সেই হাসি। ধূসর আর একটু ঝুঁকে আসে, এতটাই যে ইচ্ছে নিঃশ্বাস ফেলতেও ভয় পায়। ধীরে ধীরে হাত বাড়িয়ে ইচ্ছের কাঁধ থেকে শাড়ির আঁচল সামান্য সরিয়ে নেয়, তারপর নিখুঁতভাবে সেটি পিন আপ করে দেয়। ইচ্ছে বারবার মুগ্ধ হয়, কিন্তু একই সঙ্গে লজ্জায় ডুবে যায়। ধূসরের উপস্থিতি যেন তার সমস্ত অনুভূতি এলোমেলো করে দিচ্ছে। হাত পা অবশ হয়ে আসে, মুখ শুকিয়ে যায়, অথচ হৃদস্পন্দন বাড়তে থাকে ব্যাপরভাবে। ধূসর তখনও তাকিয়ে আছে, চোখে মুখে অস্পষ্ট দাবি দারিদ্র্যের ছাপ, যেন বলে দিচ্ছে, তোর সবটুকু শুধু আমার, ইচ্ছেময়ী। তারপর নিজের বাহুর সামনের দিকে বাড়িয়ে দেয়, ঠিক ইচ্ছের দিকে, যেন কোনো কথা না বলেই কিছু ইঙ্গিত করেছে। ইচ্ছে এক মুহূর্ত থমকে থাকে,
তারপর ধীরে ধীরে ইঙ্গিত বুঝতে পেরে নিঃশব্দে ধূসরের বাহুর মধ্যে নিজের হাত ঢুকিয়ে দেয়। ধূসর তখনও হাসছে, আর ইচ্ছে সে শুধু নিজের স্পন্দিত হৃদয়কে থামানোর চেষ্টা করেছে, যা ধূসরের সামান্য ছোঁয়াতেই যেন দ্বিগুণ বেগে চলতে শুরু করে। সামনের দিকে ধীর পায়ে এগিয়ে চলে ইচ্ছে, ধূসরের সঙ্গে তাল মিলিয়ে। বগের কাছে জড়িয়ে রাখা ছোট্ট মতিবানু কৌতূহলী চোখে আশপাশ দেখছে, নরম তুলতুলে কানগুলো মাঝে মাঝে নড়ছে বাতাসে। ধূসর এক পাশ থেকে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, চোখে এক ধরনের প্রশান্তির ছাপ, যেন তার পৃথিবীটা এই মুহূর্তে ঠিকঠাক হয়ে গেছে। ইচ্ছে ধূসরকে না দেখার ভান করলেও মনের ভিতর কোথাও যেন একটা অস্থিরতা কাজ করেছে, এক অদ্ভুত অনুভূতি যা সে ব্যাখ্যা করতে পারবে না। ধূসর হঠাৎ এক হাতে ইচ্ছের কাজ ছুঁয়ে ফিসফিস করে বলে, এই তাল মিলিয়ে চলার অভ্যাস রাখিস ঘুড়ি। আমার সাথে অনেক দূর যেতে হবে কিন্তু। ইচ্ছে ধূসরকে এক ঝলক তাকিয়ে দেখে, তারপর কোনো উত্তর না দিয়ে তার পাশে কেবল হাঁটতে থাকে, হয়তো সত্যি অনেক দূর পর্যন্ত। ছাদের এক কোণে নরম চাঁদের আলো ছায়া ফেলেছে, বাতাস ভারী এক অদৃশ্য উত্তেজনায়। ঈশিতা নিঃশব্দে দাঁড়িয়ে, শরীরের ভাষায় এক ধরনের অপরাধবোধ। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা পুরুষালী অবয়বটি এক পাশে হাত গুটিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশিতার দিকে, চোখে অভিমান আর রাগের মিশ্রণ। সে এক পলক ঈশিতাকে দেখে হেসে ওঠে, একটা ঠান্ডা ব্যঙ্গাত্মক হাসি, তারপর ধীর গলায় বলে ওঠে, কি ভেবেছিলে আমি কিছুই জানবো না? একা একা ঘুরে বেড়াচ্ছ, আমার ফোন ধরছ না, দুই ভাই বোন মিলে আমাকে পাগল বানানোর প্ল্যান করেছ। ঈশিতা গলায় জমে থাকা শ্বাস নামিয়ে আনতে চেষ্টা করে, তবুও তার কণ্ঠ কাঁপে। আমি কিন্তু কিছু করিনি। সারাক্ষণ ফোন করছিলেন, বিয়ে বাড়ি, এত লোকজন, কেউ শুনলে কেলেঙ্কারি হয়ে যেত না? ছায়া মানব ঈশিতার দিকে এক পা এগিয়ে আসে। ঈশিতার শ্বাস আটকে যায়, স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে তৃণর দিকে দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু সামনের ব্যক্তিটি ঈশিতার সেই দুর্বলতা ঠিকই ধরে ফেলে। ধীর কণ্ঠে গভীরভাবে বলে, কেলেঙ্কারি ভয় করছো নাকি অন্য কিছুর? তোমার চোখে তো অন্য কিছু উঠছে ঈশিতা। ঈশিতা চারপাশে তাকিয়ে দেখে, ছাদে এখনো নীরবতা, তবু একটা অস্থিরতা তার মধ্যে দোল খাচ্ছে। ফিসফিসিয়ে বলে, কেউ এসে পড়বে, যেতে দিন আমায়, পরে কথা বলি। তবে তৃণ ঈশিতাকে এত সহজে ছাড়ার জন্য আসেনি। ঈশিতার পথ আটকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চোখে চোখ রেখে বলে, তোমার পরীক্ষা শেষ হলে আমি বিয়ে করব, নিজেকে তৈরি রেখো। ধূসর কিছু বলতে আসলেও আমি শুনবো না কিছু। ঈশিতা হতভম্ব হয়ে তৃণের দিকে তাকিয়ে থাকে, মনে হয় কিছু একটা বলতে যাবে, কিন্তু তৃণ তখনই খেয়ালি কণ্ঠে যোগ করে, আর হ্যাঁ, যাওয়ার আগে গুনে গুনে 37টা চুমো খাবে। এবার ঈশিতা চোখ বড় বড় করে ফেলে, যেন কানে ভুল শুনেছে। কিছুক্ষণ তো বোঝার চেষ্টা করে, তারপর রাগে গজগজ করতে করতে বলে, 27টা চুমু কেন? তৃণ নিঃশব্দে হাসে, ঈশিতার অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে বলে, 37 বার কল ধরনি, আর একবার মিস কল, সব মিলিয়ে 37টা চুমো দিয়ে নিজের পাপ মোচন করো। ঈশিতা এবার রাগে অপমানে মুখ খুলে কিছু বলতে যাবে, কিন্তু তৃণ তখনই হেসে বলে, তাড়াতাড়ি চুমু দাও আর চলে যাও, দেরি করলে তোমারই সমস্যা। আমি তো আবার এক পায়ে বদলে 2 পায়েই বিয়ে করতে রাজি। ঈশিতা এবার সত্যি হাল ছেড়ে দেয়, রাগে লজ্জায় হাসিতে ভালোবাসায় মিশে থাকা অনুভূতির একটা ঝড় যেন তার ভেতরে বইছে। ঈশিতার হাত পা ছাড়িয়ে কাঁদতে ইচ্ছে হয়, কিন্তু পারে না। এই ছেলেটাকে হারানোর ভয় যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। হালিম মির্জা শুনশান রাস্তায় শালের গলা বাড়িয়ে নিঃশব্দে হেঁটে চলে। রাস্তার দুই ধারে নিস্তব্ধতা ঘনিয়ে আছে, মাঝে মাঝে হালকা বাতাস এসে শালের কোণা নাড়িয়ে দিচ্ছে। রাস্তার বাতিগুলো যেন আজ ঝিমিয়ে পড়েছে। পেছনে তাকে নিশ্চিত হলেন কেউ তাকে অনুসরণ করছে না।
তারপর দ্রুত পা চালিয়ে একটি পুরনো ফাঁকা বাড়ির সামনে গিয়ে থামলেন। বাড়ির সামনে আগে থেকে অপেক্ষা করছিল একটি কালো গাড়ি। তার পাশে 6 জন ছায়ার মতো দাঁড়িয়ে, প্রত্যেকের চেহারায় কঠিন দৃঢ়তা। তাদের চোখে মুখে জিজ্ঞাসা, কিন্তু প্রশ্ন করে না, শুধু অপেক্ষায় থাকে। আলী মির্জা কোনো ভনিতা না করে সরাসরি বলেন, আজ রাতের মধ্যেই কাজ শেষ চাই। আপনার ছাড়া পেয়েছে, জায়গা মতো আছে। তোরা শুধু কাজটা নিখুঁতভাবে সম্পন্ন করবি, ঠিক আছে? তার কণ্ঠে কোনো আবেগ নেই, কোনো দ্বিধা নেই, যেন এটাও তার প্রতিদিনের স্বাভাবিক কাজের অংশ। সামনের 6 জন একে অপরের দিকে তাকায়, তারপর একজন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। আলিম মির্জা তখনই শালের ভেতরে থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে সামনে বাড়িয়ে ধরেন। রাস্তার নরম হলুদ আলোয় টাকার নোটগুলো চকচক করে ওঠে। অর্ধেক এখন, বাকিটা কাজ শেষ হলে। কঠোর স্বরে বলেন তিনি। 6 জনের একজন টাকার বান্ডিল নেয়, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। কোনো বাড়তি কথা নেই, কোনো অযথা প্রশ্ন নেই। রাতের নীরবতার মধ্যে শুধু একটাই সত্য দাঁড়িয়ে আছে, আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে। আলী মির্জা আর সময় নষ্ট করলেন না। টাকার বান্ডিল হস্তান্তর করতেই দ্রুত পেছনে ফিরে হাঁটা ধরলেন। চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার মাথার ভিতরে ছক আঁকা শেষ। ততক্ষণে তার গাড়ি এসে হাজির। আসার সময় হেঁটে আসলেও যাওয়ার সময় রেখেছে ভিন্নতা। আলিম মির্জা গাড়ির দরজা খুলে উঠে বসতেই ড্রাইভার কিছু জিজ্ঞেস করার আগেই তিনি কড়া গলায় বলে ওঠে, চলো, দেরি করো না। গাড়ি স্টার্ট নিতেই বাইরে তাকিয়ে শেষবারের মতো নিশ্চিত করলেন, কাজের নির্দেশ স্পষ্টভাবে দেওয়া হয়েছে। এবার আর কোনো ভুলের জায়গা নেই। উদ্দেশ্য এখন একটাই, জয়ের রিসিপশনে যোগ দেওয়া। সবাই অপেক্ষা করছে। নিঃসন্দেহে কেউ কেউ তার অনুপস্থিতি টেরও পেতে শুরু করেছে। রাজনীতির দাপট সম্পন্ন ব্যক্তি, একজন প্রভাবশালী নেতা নিচের বাড়ির ছেলের বিয়েতে যদি তিনি হাজির না থাকেন, তবে সন্দেহের দানা বাঁধতে দেরি হবে না। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলেন আলী মির্জা। মুখে স্বাভাবিক গাম্ভীর্য, যেন কিছুই হয়নি, যেন তিনি শুধুই আরেকজন অতিথি যার উপস্থিতি আজকের রাতে অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে এই রাত্রির ছায়ার এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। একটি পরিকল্পনা যার পরিণতি বদলে দিতে পারে অনেক কিছু। রিসেপশনের আয়োজন একেবারে রাজকীয়। আলো ঝলমলে পরিবেশ, চারপাশে সাজসজ্জার বাহার, আর তার সঙ্গে তাল মিলিয়ে উচ্চ স্বরে বাজছে গান। অতিথিদের হই হুল্লোড়, চারপাশ মুখরিত। কেউ নাচছে, কেউ বা একসঙ্গে বসে গল্পে মেতে উঠেছে। বড়রা সামনের সারিতে আয়েশ করে বসে অনুষ্ঠান উপভোগ করছে। এরই মধ্যে এক কোণে ইনান, রিশাদ আর কয়েকজন বন্ধু মিলে নিজেদের মতো ব্যস্ত। তানহা পাশে দাঁড়িয়ে ইনানকে খোঁচা দিয়ে বলে উঠল, দোস্ত, আমি কিন্তু আজ বেশ এক্সাইটেড। ইচ্ছেকে আজকে মানিয়েই ছাড়বি কিন্তু। ইনান হেসে কিছু বলার আগেই রিশাদ আর অন্যরা নিজেদের আলাপে ডুবে যায়। কেন এমনটা করলো অজানা। স্টেজের দিকে চোখ ঘোরাতেই দেখা গেল জয় তার নববধূর হাত ধরে অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করছে, হাসি মুখে ছবি তুলছে, কুশল বিনিময় করছে। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে এখন জয় আর তার স্ত্রী। কিন্তু ইনান তখন যেন একটু অন্যমনস্ক, কিছু একটা ভাবছে, হয়তো কোনো অজানা আশঙ্কা ঘিরে ধরেছে। কিন্তু ঠিক ধূসর ইনানকে খুঁজে নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। চেহারা গম্ভীর, পেশি টান টান দৃঢ়তা, চোখে মুখে অদ্ভুত একটা কঠিন্য অভিব্যক্তি। মনে হচ্ছে আজকে রাতে কিছু একটা ঘটতে চলেছে, ভয়ঙ্কর কিছু। ধূসর দ্রুত এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার ঘাড়ে কারো হাতের স্পর্শ পড়ে। মুহূর্তের মধ্যে ধূসর থমকে দাঁড়ায়, এক ঝটকায় মাথা ঘুরিয়ে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে তৃণ, চিরচেনা সেই দুষ্টু হাসি ঠোঁটে। চোখে মুখে খেলা করছে একরকম রহস্য উচ্ছ্বাস। ধূসরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে দাঁত কেলিয়ে বলে ওঠে, কিরে ভাই, এত গম্ভীর মুখ কেন তোর? আজকের মতো এত একটা সুন্দর দিনে এমন ভাবার কি আছে? ধূসর তৃণকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, কিন্তু কোনো উত্তর দেয় না। অন্যদিকে ঈশিতা আজ গোলাপি শাড়িতে সেজেছে। সাজসজ্জা আজকের রাতে আরও এক ধাপ উজ্জ্বল করে তুলেছে যেন। পাশে বসে থাকা রুহির সাথে গল্পে মশগুল।
হাসির রেশ ছাড়িয়ে পড়ছে চোখ মুখে, চারপাশে আনন্দের সুর ধ্বনিত হচ্ছে, হাসি গানে মেতে উঠেছে সবাই। কিন্তু এইসব কোলাহলের মাঝেও ইচ্ছে যেন একদমই বেমানান লাগছে। পুরোটা সময় নিজেকে গুটিয়ে রেখেছে, যেন এই জমকালো আয়োজন থেকে নিজেকে লুকিয়ে রাখতে চায়। আসলে ধূসরের সামনে থাকাটা তাহার জন্য কেমন অস্বস্তিকর হয়ে উঠেছে। ধূসর ভাইয়ের বলা কথাগুলো সেসব যতবার মনে পড়ে ততবারই ইচ্ছে লজ্জায় আরও নিয়ে যেতে থাকে। স্টেজের সামনে ফাঁকা জায়গায় চেয়ারটায় বসে আছে ইচ্ছে, কোমল পাটভর মতিবানুকে কোলে নিয়ে। মতিবানুর নরম পশমে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও, ধূসর ভাইয়ের কাছে। গাল রক্তিম হয়ে উঠেছে অনুভূতির চাপে। ধূসরের শেষ কথা, দৃষ্টি, তার সেই অপ্রত্যাশিত আচরণ, সব কিছু মনে পড়তে ইচ্ছে চুপসে যায়। ধূসর কি এখনো তাকিয়ে আছে তার দিকে সেই একই ধাম্বিক ভঙ্গিতে? ইচ্ছে চাইলেও দৃষ্টি সরিয়ে রাখতে পারছে না। মনে হচ্ছে ধূসর ভাই তার দিকে এগিয়ে আসবে, আবার কিছু বলবে, আর তাতেই সে আবারও বিব্রত হয়ে পড়বে। এক মুহূর্তের জন্য ইচ্ছে চোখ তুলে তাকায় চারপাশে। ধূসর কি সত্যি তার দিকেই তাকিয়ে, নাকি সে অকারণে অনুভব করছে সেই দৃষ্টি? ইচ্ছে নিজেই বুঝতে পারছে না, কিন্তু ধূসরের উপস্থিতি যেন পুরো পরিবেশটাকে আরও তার জন্য ভারী করে তুলেছে। গালে লালচে আভা লুকানোর জন্য মতিবানুকে আরও কাছে টেনে নেয় ইচ্ছে, কিন্তু মন যেন স্থির হচ্ছে না। ধূসরের চিন্তায় এমনভাবে মগ্ন হয়ে আছে যেন পুরো পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হেই, পুরুষালী কণ্ঠস্বর শুনে ইচ্ছে সামনে তাকায়, দেখে ইনান দাঁড়িয়ে আছে, মুখে সেই হাসি। ইচ্ছে ভ্রু যুগল কুঁচকে ফেলে বিরক্তিতে, তার সৌজন্যতার খাতিরে কিছু বলে না, ঠোঁট শক্ত করে বন্ধ রাখে যেন তার বিরক্তি বোঝা না যায়। ইনান ইচ্ছের চুপ থাকা দেখে নির্দ্বিধায় পাশের খালি চেয়ারে বসে পড়ে। ইচ্ছে চমকে ওঠে এমন কাণ্ডে, আশেপাশে চোখ বুলিয়ে দেখে কেউ লক্ষ্য করেছে কিনা। ধূসর ভাই যদি দেখে ফেলে? মনে এক অজানা শঙ্কা জেগে ওঠে। ধূসর ভাই এমনিতে যে স্বভাবের, তার উপর যদি এমন কিছু দেখে ফেলে তাহলে কি হবে? আগের বার তো সামলিয়েছে, এইবার? ইচ্ছে অস্বস্তিতে একবার ইনানের দিকে তাকায়। সে স্বাভাবিক ভঙ্গিতে কিছু বলছে, তবে ইচ্ছে শুনতে পাচ্ছে না। পুরো মনোযোগ এখন ধূসর ভাইয়ের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার দিকে। ধীরে ধীরে ইচ্ছের গলা শুকিয়ে আসে, ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভেতরের অস্থিরতা বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। এই যে ইচ্ছে, কথা বলছো না কেন? ইনানের কণ্ঠস্বরে ইচ্ছে সামান্য চমকে ওঠে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তুমি কি আমি আসতে খুশি নও, নাকি তোমার বড় ভাই আশেপাশে কোথাও আছে? ইনান কৌতূহল ভরা চোখে চারপাশে তাকায়, তারপর নিচু স্বরে যোগ করে, থাকলে বলো, আমি উঠে যাচ্ছি, পরে আবার আসবো। ইচ্ছে এবার কপাল কুঁচকে তাকায়, সন্দিহান গলায় বলে, বড় ভাই? ইনান হালকা হেসে বলে, হ্যাঁ ধূসর, তোমার বড় ভাই নয়। এই কথায় ইচ্ছে মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়, চোখ দুটোর আগে চকচক করতে থাকে। ইচ্ছে কোলের মতিবানুকে শক্ত করে জড়িয়ে ধরে চেয়ারের উপর থেকে উঠে দাঁড়ায়, গলার স্বর দৃঢ় ও রাগে ভারী হয়ে ওঠে। না, সে মোটেও আমার ভাই নয়। বলেই হনহনিয়ে ইচ্ছে চলে যেতে থাকে, যেন এক মুহূর্ত সেখানে থাকতে চায় না। পেছনে বসে থাকা ইনান তখনও হাসছে, এক অদ্ভুত রহস্যময় হাসি, ইচ্ছের চলে যাওয়ার দিকে তাকিয়ে। রাতের আবহাওয়া বেশ ঠান্ডা, তবে চারপাশে কোলাহলে তা অনুভব করার সুযোগ নেই। রিসেপশনের উজ্জ্বল আলো আর মানুষের কথোপকথনের মাঝেও ধূসর, ত্রিন, রাদিফ ও বাকিরা এক প্রকার নিজেদের জগতে বন্দী। ত্রিন ধূসরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, তুই আমাকে এত তাড়াতাড়ি ডেকে আনলি কেন? কি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার? ধূসর কিছু না বলে মাথা নিচু করে কপালের একপাশে দুই আঙ্গুল দিয়ে স্লাইড করে, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। চেহারায় অস্বাভাবিক গভীরতা দেখে বাকিরাও নিঃশব্দ হয়ে পড়ে। চারপাশে আলো ঝলমলে পরিবেশের বিপরীতে এই ছোট্ট দলে যেন এক অন্যরকম চাপা উত্তেজনা কাজ করছে। ত্রিনের প্রশ্নের উত্তর না দিয়ে ধূসর নিচু স্বরেই বলল, তোদের আমেরিকার রিভার কথা মনে আছে? ধূসরের কণ্ঠে এক ধরনের অদ্ভুত ভারী শোনালো।
যেন দলটিকে কিছু গুরুত্বপূর্ণ কিছু মনে করিয়ে দিতে চাইছে। রাদীপ প্রথমে প্রতিক্রিয়া দেখালো, চোখে বিষময়ের ছায়া ফুটে উঠেছে। রাদীপ মাথা সামান্য ঝুঁকে বলল, ভাই বলতে চাইস কি? খুলে বল প্লিজ। ধূসর এবার ধীরে ধীরে মাথা তোলে, চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেন বহুদিন ধরে লুকিয়ে রাখা কোনো সত্য উন্মোচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। চারপাশের উচ্ছ্বাস, হাসি, আনন্দ সবকিছু থেকে দূরে আলাদা এক জগতে আটকে আছে। কিন্তু এই ছোট্ট দলে এখন যে অস্থিরতা, তা মুহূর্তের মধ্যে সবকিছুর উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। চারপাশে আনন্দের রং ছড়ালেও এই ছোট্ট দলটার পরিবেশ একেবারেই ভিন্ন। ধূসর এক মুহূর্ত চুপ থেকে এক গভীর দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল, তারপর শান্ত অথচ ভয়ঙ্কর স্বরেই শুধায়, ইচ্ছের পাশে যে ইনান ঘুরঘুর করছে জানিস, সে আসলে কেউ না, রিভারের জারদ ছেলে। আমার সিক্স সেন্স বলছে ওকে কেউ লেলিয়ে দিয়েছে ইচ্ছের পিছে। ধূসরের কণ্ঠের প্রতিটা শব্দ যেন চারপাশের কোলাহল থেকে আলাদা হয়ে স্পষ্ট হয়ে ওঠে। বাকিরা মুহূর্তে থমকে যায়। আমার হাতে কখন খুন হবে এই বাস্টার্ড সেটা জানি না, কিন্তু হবেই। ধূসরের চোখের গভীরে এক ভয়ানক ঝড় খেলা করে। এবার সবার যেন হুঁশ ফিরে। এতক্ষণ ভাবছিল ধূসর হয়তো কোনো সাধারণ কথা বলেছে, কিন্তু না, এটা অন্য কিছু, সত্যি ভয়ঙ্কর কিছু ঘটতে চলছে। তৌফ এবার দ্রুত ধূসরের কাঁধে হাত রাখে। ভাই, এটা একটা বিয়ে বাড়ি, মাথা ঠান্ডা রাখ। তুই জানিস আমরা সব সময় তোর পাশে আছি, কিন্তু এখনই কিছু করলে ঝামেলা হয়ে যাবে। তৌফ এক মুহূর্ত থেমে নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে আবার বলে, আর ইচ্ছেকে দেখে রাখ, ওর সাথে বেশি রেগে কথা বলিস না, ও তো জানেও না আসলে কি হচ্ছে। ধূসর এবারও কিছু বলল না, শুধু বাহুর পেশি শক্ত হয়ে ওঠে। চোখের সামনে ভেসে উঠল ইনানের রহস্যময় হাসিটা আর ইচ্ছের বিরক্তিমুখ। এই খেলাটা এখানেই শেষ হবে না। ধূসর জানে শেষটা সেই ঠিক করবে, তার নিজের শর্তে। জয় এতক্ষণ চুপচাপ শুনছিল, কিন্তু এবার আর থাকতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে ধূসরের দিকে তাকিয়ে বলল, দেখ, আমি বিয়ের রিসেপশন, আমার বউ সব রেখে তোদের কাছে এসেছি, কারণ আমি জানি তোদের মধ্যে কিছু একটা হচ্ছে। কিন্তু ধূসর, তুই একটু শান্ত হবি। রাদীপ, তৌফ, তৃণ, জয় ও ধূসর 5 জনার বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকেই। ধূসর যখন বিদেশে ছিল তখনও তাদের বন্ধুত্ব একটুকু আগলা হয়নি। আর এখন ধূসর দেশে ফিরে আসার পর প্রথমবার একসঙ্গে মিলিত হয়েছে জয়ের বিয়েতে, তাও হুট করেই। কিন্তু ধূসর যেন অন্য কোনো দুনিয়ায় আছে। এতক্ষণ চুপচাপ ছিল, যেন কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। তারপর হঠাৎ হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। ও শিট, অনেক দেরি হয়ে গেছে। ধূসর দপ করে উঠে দাঁড়ায়, এবার চারপাশে দ্রুত চোখ বুলিয়ে নেয়, তারপর একটু ধীরে সরে বলে, ইচ্ছেকে দেখছি না। তৌফ, রাদীপ, তৃণ অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কিন্তু কিছু বলার আগে ধূসর দ্রুত পা চালিয়ে চলে যেতে থাকে। তোরা থাক, আমি আসছি। শুধু এইটুকু বলে ধূসর মিলিয়ে যায় অতিথিদের ভিড়ে। রাতের আকাশে জল জ্বলে তারা, চারপাশ নিস্তব্ধ হলেও মাঝে মাঝে দমকা বাতাস বইছে, যেন গরমের চাদর সরিয়ে দিচ্ছে প্রকৃতি নিজ হাতে। বিয়েবাড়ির আমেজ ধীরে ধীরে স্মৃতি হয়ে আসছে। অতিথিরা একে একে বিদায় নিচ্ছে, আলো ঝলমলে রিসেপশনে জায়গাটিও ক্রমশ ফাঁকা হয়ে আসছে। ধূসর দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। লোকজনের ভিড় কমলেও দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির থাকছে না, কারণ ইচ্ছেকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে যতবার তাকাচ্ছে ততবারই যেন মনের ভেতর অস্থির অনুভূতি বেড়ে চলছে ধূসরের। অধৈর্য হয়ে ধূসর গভীর শ্বাস নেয়। কিছু একটা ঠিক লাগছে না তার। ইচ্ছে কি কোথাও গেছে? কিন্তু কোথায়? এতক্ষণ ধরে কেন দেখা মিলছে না? আর দেরি না করে ধূসর রিসেপশনের জায়গা থেকে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়। প্রতিটি পদক্ষেপে যেন উৎকণ্ঠা জমাট বাঁধছে। ইচ্ছে কি ঘরে ফিরে গেছে নাকি অন্য কোথাও? প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে, আর ধূসরের হৃদস্পন্দন যেন বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। ধূসর বাড়ির দিকে এগোতেই দেখে রোকসানা ভেতর থেকে তাড়াহুড়া করে বেরিয়ে আসছে। তার চোখে অস্বস্তি আর উদ্বেগের ছাপ স্পষ্ট।
ধূসরকে দেখেই রোকসানা থেমে গিয়ে দুরু দুরু কণ্ঠে জিজ্ঞেস করে, ধূসর, ইচ্ছেকে দেখেছিস? কখন থেকে মেয়েটাকে খুঁজছি, সারা বাড়ি ঘুরলাম, কোথাও নেই। ধূসরের মনে যেন বজ্রপাত হয়। হৃদপিণ্ড মুহূর্তেই ধুকপুক করতে থাকে। গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, মনি, রিসেপশনে কোথাও পাইনি ওকে। আমিও খুঁজেছি, কোথায় গেছে বলতে পারছি না। রুকসানার মুখ বিবর্ণ হয়ে যায়। পায়ের নিচ থেকে শক্ত জমিন সরে যাওয়ার মতো অনুভূতি হয় তার। ধপ করে বসে পড়লেন এক জায়গায়, শরীর কাঁপতে থাকে। আমার মেয়ে কোথায় গেল ধূসর? ওর কিছু হলে আমি বাঁচবো না। এই বলে কান্নায় ভেঙে পড়লেন রোকসানা। বুক চেপে ধরে ফুপিয়ে কাঁদতে থাকেন। ধূসর দ্রুত এগিয়ে গিয়ে রোকসানাকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের নিজেরই বুকের ভেতর আগুন জ্বলছে, কিন্তু এখনই ভেঙে পড়লে চলবে না। অন্যদিকে রোকসানার কান্নার শব্দে বাড়ির অন্যরা ছুটে আসে। একে একে সবাই ঘিরে ধরে। ঘরে শোরগোল ছড়িয়ে পড়ে, কিন্তু ধূসর কিছু শুনতে পাচ্ছে না। তার কানে যেন শুধুই প্রতিধ্বনি হচ্ছে রোকসানার ভয়ার্ত কণ্ঠ। আমার মেয়ে কোথায়? ঘরের পরিবেশ থমথমে। আতঙ্ক, উদ্বেগ আর রাগ মিলে যেন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রুকসানা সোফায় আছড়া অবস্থায় কাঁপতে কাঁপতে ফুপিয়ে কাঁদছে। মুখে বারবার একটাই কথা, আমার ইচ্ছেকে এনে দাও, আমার মেয়েটাকে এনে দাও। রাত 11:30 বাজে, অথচ ইচ্ছের কোনো খোঁজ নেই। ধূসর দাঁড়িয়ে আছে স্থির হয়ে, যেন সারা শরীরে রক্ত হিম হয়ে গেছে। চোখের দৃষ্টি ফ্লোরে আটকে আছে, কিন্তু ভেতরে যেন প্রচণ্ড জ্বর বয়ে যাচ্ছে। হঠাৎ দামন থেকে চিৎকার ভেসে আসে। ধূসর ইনানকে বেধড়ক মারছে। চারপাশের আতঙ্কিত চোখগুলো তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। ইনানের মুখে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু ধূসর একটুও থামছে না। চোখে ভয়ঙ্কর আগুন, মুখে একটাই কথা, তুই কোথায় রেখেছিস ইচ্ছেকে বল, না হলে তোর হাড় একটাও আস্ত রাখবো না। আরফান, ত্রিন, রাদীপ সবাই মিলে ধূসরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ধূসর যেন রাগের আগুনে পুড়ে যাচ্ছে। ইনান কাশতে কাশতে অস্পষ্ট স্বরে বলে, আমি জানি না ইচ্ছে কোথায়। ধূসর থেমে যায়, তবে চোখের দৃষ্টি আরও কঠিন হয়ে ওঠে। এবার ইনানের কলার ধরে টেনে তোলে, চোখের সামনে এনে বলে, মিথ্যে বলছিস, তুই ইচ্ছের পেছনে ঘুরঘুর করছিলি, আর এখন বলছিস কিছু জানিস না। রোকসানার কান্নার শব্দ আবার বাড়তে থাকে। পুরো বাড়িটা যেন আতঙ্কের ছায়ায় ঢেকে যায়। ধূসরের রাগ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিতে থাকে। আজ যদি ইচ্ছেকে না পাওয়া যায়, তাহলে এই রাত যেন এক রক্তাক্ত অধ্যায় হয়ে থাকবে। রাগে ধূসরের চোখ যেন আগুনের মতো জ্বলছে, হাত দুটো মুষ্টিবদ্ধ, শিরাগুলো ফুলে উঠেছে পেশির। ইনান মাটিতে পড়ে কাশতে থাকে, এক হাতে নিজের গলা ধরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। রাদীপ, তোফ, আরফান, ত্রিন সবাই মিলে ধূসরের হাত থেকে ধরে টেনে সরানোর চেষ্টা করছে, কিন্তু ধূসর যেন পাগল হয়ে গেছে। আমি শেষবারের মতো জিজ্ঞেস করলাম, ইনান, আমার ইচ্ছে কোথায়? ধূসর গর্জে ওঠে। তার কণ্ঠস্বর বসার ঘরের নীরবতার ভেতরে বজ্রপাতের মতো ধ্বনিত হয়। ইনানের ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, শরীর কাঁপছে, তবুও কঠিন স্বরে বলে, আমি জানি না তুষার ভাই, শেষবার ওকে অনুষ্ঠানের বাইরে যেতে দেখেছি, তারপর কোথায় গেছে আমি সত্যিই জানি না। ধূসর ক্ষিপ্ত হয়ে আবারও ইনানের কলার ধরে তুলে নেয়, কিন্তু এবার রাদীপ আর ত্রিন মিলে ধূসরকে ধরে সরিয়ে নেয়। শান্ত হ ভাই, ইনান যদি কিছু জানতো তাহলে এতক্ষণে বলতো। রোকসানা সোফায় আছড়া অবস্থায় কাঁদতে কাঁদতে বলছে, আমার মেয়েটাকে এনে দে ধূসর, আমি জানি ও কোথাও একা যে থাকতে পারে না। কেউ ওকে নিয়ে গেছে। ধূসরের মাথায় রক্ত চড়তে থাকে। দেরি না করে মোবাইল বের করে দ্রুত কোথাও ফোন দেয়। রিজওয়ান, 5 মিনিটের মধ্যে আমার সামনে হাজির হ, ইচ্ছেকে খুঁজে বের করতে হবে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু ইচ্ছের কোনো খোঁজ নেই। ধূসরের মনে অজানা আশঙ্কা জমতে থাকে। যদি সত্যি কিছু ঘটে গিয়ে থাকে, যদি। ধূসর শ্বাস নিতে কষ্ট অনুভব করে। আজ যে করেই হোক ইচ্ছেকে ফিরিয়েই আনবে। রফিক তালুকদার দুহাতে মাথা চেপে ধরে নিঃশব্দে বসে আছেন। পাশেই ইনায়েত তালুকদার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সান্ত্বনারাও যেন কোনো মূল্য নেই এই মুহূর্তে। সেই সময়গুলোর কথা মনে পড়ছে রফিক তালুকদারের, যখন রোকসানার কোলে সন্তান ছিল না।
কত রাতে যে তিনি সন্তান কান্না শুনে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলেছেন তা আর কেউ জানে না। রোকসানা রাতের অন্ধকারে স্বামীর বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদেছে, তাকে তিলে তিলে কুড়ে খেয়েছে। এরপর বহু বছর পর আল্লাহর রহমতে যখন ফুটফুটে ইচ্ছে দুনিয়ার এলো, তখন যেন তাদের জীবন পূর্ণতা পেল। কখনো কোনো কষ্ট পেতে দেননি তারা ইচ্ছেকে, নিজের সর্বস্ব দিয়ে আগলে রেখেছেন। অথচ আজ সেই মেয়ে কোথায় কেউ জানে না। 2 ঘন্টারও বেশি হয়ে গেছে, কোনো খোঁজ নেই তার কলিজার। ছেলে মানুষ সহজে কাঁদতে পারে না, তাও যদি সে হয় রফিক তালুকদারের মতো কঠিন প্রকৃতির মানুষ। কিন্তু এখন আর শক্ত থাকতে পারছে না, বুকের ভেতর হাহাকার করছে, অথচ চোখের জল ফেলতে পারছে না। মনে হচ্ছে যদি কাঁদতেন তাহলে যেন এক বুক যন্ত্রণাই বেরিয়ে আসবে। আর তাই কোনো কথা না বলে তিনি শুধু রবের দরবারে চুপি চুপি মেয়ে ফিরে পাওয়ার দোয়া করছেন, মন থেকে প্রাণ থেকে। রাতের ঘন অন্ধকার ভেদ করে একে একে দামি মডেলের গাড়িগুলো এসে থামে মির্জা বাড়ির সামনে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এইসব গাড়ি সাধারণত বাংলাদেশের রাস্তায় খুব বেশি দেখা যায় না, কিন্তু আজ যেন কোনো বিশেষ কারণে সমস্ত বিলাসবহুল যানবাহন এসে জমেছে মির্জা বাড়ির সদর দরজার সামনে। র্যাপটর আর কোম্পানির গাড়ি, এক কোটি। ধূসর দাঁড়িয়ে আছে বসার ঘরের এক কোণে, অদ্ভুত নীরবতায়, চোখে গভীর ভাবনার ছায়া। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিজওয়ান, ছেলেটির মুখেও স্পষ্ট উত্তেজনার আভাস। পাশেই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে একদল মানুষ, সবাই ফর্মাল পোশাকে, যেন কোনো গুরুতর পরিস্থিতির জন্য তারা প্রস্তুত হয়ে এসেছে। চারপাশে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে, বাতাসে ভাসছে রহস্যের গন্ধ। ধূসরের চোখে দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা রিজওয়ান সামান্য গলা খাকারি দিয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু ধূসর হাত তুলে তাকে থামিয়ে দেয়। এখনো সময় হয়নি কথা বলার, সময়ের অপেক্ষা করতে হবে। রাতের নীরবতা আরও গাঢ় হয়, শুধু গাড়িগুলোর ইঞ্জিনের ক্ষীণ গুঞ্জন আর অদৃশ্য কোনো শঙ্কার ছায়া ভেসে বেড়ায় মির্জা বাড়ির আঙিনায়। আশেপাশের যত গাড়ি, সিসিটিভি ফুটেজ আছে সব চেক করো রিজওয়ান, 1 মিনিটও দেরি করা যাবে না। রক্তিম চোখে দৃঢ় স্বরে বলে ওঠে ধূসর। ততক্ষণে তীব্র এক কণ্ঠের শীতলতা যা চারপাশে বাতাসও থমকে দেয়। বাড়ির সবাই ধূসরের এই রূপ দেখে নিঃশব্দে দাঁড়িয়ে, কেউ কিছু বলার সাহসও পাচ্ছে না, বিশেষ করে ইনান, যে এতক্ষণ অবধি ধূসরকে একজন সাধারণ প্রতিধ্বনি হিসেবেই দেখছিল। এখন ভেতরে অজানা এক আতঙ্ক কাজ করছে। ধূসর মোটেও সাধারণ কেউ নয়, এটা সে এতক্ষণে উপলব্ধি করেছে। সাধারণ কোনো মানুষের ধারায় এত কিছু করা যে অসম্ভব। অন্যদিকে ত্রিন, রাদীপ, তোফ যে যার কাজে নেমে পড়েছে। সময় নেই হাতে, ইচ্ছে কোথায়, কিভাবে নিখোঁজ হলো, এখন সেটাই খুঁজে বের করা সবচেয়ে জরুরি। ধূসর যেন আজ ধৈর্য রাখতে ব্যর্থ। দ্রুততার সাথে মির্জা বাড়ির বাইরে হাঁটা দেয়, কালো মার্সিডিজের দরজা খুলে ভেতরে বসে শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরে ইঞ্জিন স্টার্ট করে। ঠান্ডা কালো মার্সিডিজের হেডলাইট দুটি মুহূর্তের রাতের অন্ধকার চিরে জ্বলে ওঠে, যেন কোনো অজানা শিকার খুঁজতে বেরিয়েছে। ভয়ঙ্কর কোনো শিকারী। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের গভীর গর্জন রাতের বাতাসে ধাক্কা খেয়ে ফিরে আসে। ঠিক তখনই রোকসানা ব্যাকুল হয়ে বাড়ির ভেতরে থেকে ছুটে আসে, মুখে আতঙ্কের ছাপ। মুখে কিছু একটা বলার জন্য ঠোঁট কাঁপছিল, কিন্তু ধূসর ইতিমধ্যে গিয়ার বদলে গাড়ি এগিয়ে দিয়েছে সামনের পথে। রোকসানা চিৎকার করে ডাকতে চাইলেও গলার স্বর যেন আটকে যায়। কেবল উদ্বিগ্ন দৃষ্টি অনুসরণ করতে থাকে দ্রুত দূরে সরে যাওয়ার কালো মার্সিডিজকে, যা রাতের আধারে মিলিয়ে যেতে থাকে ধূসরকে সাথে নিয়ে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 1টায় পৌঁছায়। টিক টিক শব্দ প্রতিটি সেকেন্ডের অস্তিত্ব জানান দেয়। অন্ধকার ঘরের ফ্লোরে শ্যামবর্ণের এক পুরুষ হাঁটু মুড়ে বসে আছে, তার এক হাতে জ্বলন্ত সিগারেট ধীরে ধীরে পড়ছে, অন্যদিকে পাশের মদের বোতল ওপর হয়ে ফ্লোরে ছড়িয়ে দিচ্ছে তরল পানীয়। আবছা আলোয় কালো চোখের মণি আরও গভীর, রহস্যময় দেখায়, অন্ধকারে যেন আলাদা করে জ্বলজ্বল করছে। টমাটে রঙের চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা, যেন ভেতরের আগুনকে চেপে রাখার চেষ্টা
চালিয়ে যাচ্ছে। নিস্তব্ধ রাতে বুকে শুধু সিগারেটের ধোঁয়া, সরু রেখাগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, আর সাথে সাথে বাতাসে ভাসছে এক অজানা অস্থিরতা। পুরুষটি এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত শূন্যতা। তার বুকের কাজটা সম্পূর্ণ উন্মুক্ত, শরীরে জড়ানো শার্টের মাত্র 2-3টা বোতাম আটকানো, বাকি অংশ এলোমেলোভাবে খুলে আছে, যেন কোনো অবহেলায় কিংবা অভ্যাসবশত এভাবে রাখা। গলার কাজটাও ভেজা, তীব্র অ্যালকোহলের গন্ধ মিশে আছে বাতাসে। বোঝাই যাচ্ছে পুরুষটি বেশ কিছুক্ষণ আগেই মদের গ্লাস শেষ করেছে, কিন্তু তার ভাবভঙ্গিতে মাতালের কোনো চিহ্ন নেই, বরং চাহনিতে গভীর কিছু ভাবনার ছাপ, যেন কোনো দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কিংবা নিজের অতীতের অন্ধকার কোনো অধ্যায় আটকে আছে। হালকা বাতাস বইছে, জানালার পর্দাগুলো ধীরে ধীরে দুলছে, বাইরে শহরের কোলাহল মৃদু হয়ে এসেছে, রাত গভীরতর হচ্ছে, অথচ পুরুষটি এতটুকুও নড়ছে না। হাতের আঙ্গুলগুলো কেবল মাঝে মাঝে অস্থিরভাবে নড়ছে, যেন কোনো অদৃশ্য আবেগের দোলাচলে দুলছে। নিঃশ্বাস ধীর, তবু মাঝে মাঝে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে নিজের অজান্তেই। এখানে এই নিস্তব্ধ রাতে একা, একদম একা, নিজের ভাবনার জগতে ডুবে থাকা এক নীরব পর্যবেক্ষক, যার ভেতরে চলছে এক বিশাল রহস্য, অথচ বাইরের পৃথিবী তার কোনো কিছুই টের পাচ্ছে না। গভীর রাত, ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, নরম আলো ছড়িয়ে আছে ঘরের কোণায়, যেন আলো আধারির এক রহস্যময় খেলা চলছে। মাঝখানে শুয়ে আছে ইচ্ছে, অচেতন, নিস্তেজ, পরনে লাল বেনারসি, যা ঘরের মৃদু বাতাসে সামান্য নড়ছে। মুখের উপরে কিছু এলোমেলো চুল এসে পড়েছে, কিন্তু সেসব গুছিয়ে দেওয়ার কেউ নেই। হালকা সাজে ইচ্ছেকে অপার্থিব লাগছে, একেবারে যেন কোনো রাজকন্যার মতো। অন্যদিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণ পুরুষটি, চোখ দুটো গভীর ক্রোধে টনটন করছে, অথচ সেই একই চোখে প্রেমের দুর্নিবার ছায়া। এমনভাবে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে সে ইচ্ছেকে ছুঁয়ে দেখতে চায়। আবার ভয় পাচ্ছে, ইচ্ছে যদি জেগে ওঠে, রাগ, অভিমান, তার সমস্ত আকাঙ্ক্ষা মিশে গেছে সেই দৃষ্টিতে। সে কি কখনো ভেবেছিল ইচ্ছেকে এইভাবে দেখতে পাবে? এতটা নিস্পন্দন, এতটা অসহায়। নিজের মুষ্টিবদ্ধ হাতের চাপে শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু কিছুই করার নেই এখন। সমস্ত অনুভূতি যেন আটকে গেছে কেবল ইচ্ছের দিকে তাকিয়ে থাকার মধ্যেই। ফাঁকা রাস্তায় কালো ধোঁয়া তুলে ধাবমান ব্ল্যাক মার্সিডিজ, স্টিয়ারিংয়ে ধরা হাতে দৃঢ়তা, চোখে দৃষ্টি শীতল, অথচ ভেতরের আগুনে দগ্ধ হচ্ছে ধূসর তালুকদার, যেন এক উন্মাদ শিকারী, যার একমাত্র লক্ষ্য হারানো শিকারকে ফিরে পাওয়া। হেডলাইটের আলোয় ঝলকানিতে সামনের পথ আলোকিত হলেও ধূসরের মানসপটে অন্ধকার দাপিয়ে বেড়াচ্ছে। রোকসানা ফোপানোর স্বর, ইনানের মুখে অস্পষ্ট স্বীকারোক্তি। রিসিপশনে ঝলমলে সন্ধ্যার সেই মুহূর্ত যখন ইচ্ছে ছিল তার সামনেই। সব কিছু একে একে মস্তিষ্কের সামনে দাউ দাউ করে চলছে। গাড়ির গতি আরও বাড়ায় ধূসর। গাড়ির স্পিডোমিটার পেরিয়ে যায় সীমা, 140, 150, 160। ধূসর যেন সব বাঁধন ছিন্ন করে ছুটছে। ড্যাশবোর্ডের ডিজিটাল স্পিডোমিটারের সংখ্যাগুলো দ্রুত উপরের দিকে উঠছে। সে জানে এই মুহূর্তে 1 সেকেন্ড দেরি মানেই সর্বনাশ। ইচ্ছে কোথায়? কত সময় লাগবে আরও? মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর একটাই, যেভাবে হোক ইচ্ছাকে ফিরিয়ে আনতে হবে, কোনোভাবেই দেরি করা যাবে না। ধূসরের ঠিক পেছনে আরও 5টি গাড়ি একই গতিতে ছুটে চলেছে। ভেতরে আছে তৃণ, রাদিফ আর তোফ ও গার্ড। তাদের চোখেও এক অদ্ভুত অস্থিরতা। ধূসরের গাড়ির লাল টেল লাইট তাদের পথ দেখাচ্ছে, আর তার সাথে দৌড়াচ্ছে প্রতিশোধের আগুন। বারবার রাদিফের গলা ভেসে আসছে, ধূসর, শান্ত থাক, আমরা একসাথে আছি, আগে লোকেশন কনফার্ম করি। কিন্তু ধূসর যেন কোনো কিছুই শুনতে পায় না। মনের ভেতর শুধু একটাই শব্দ, ইচ্ছে। হাতের স্টিয়ারিং ঘুরিয়ে ধূসর আরও গতি বাড়ায়। রাস্তার তীব্র ফাঁকা নিতেই চাকার ঘর্ষণে ধোঁয়া উঠতে থাকে। গাড়ির ইঞ্জিন গর্জন করছে, যেন তার মনোবলকেও প্রকাশ করছে এই তীব্র শব্দে। আমার ইচ্ছে কেউ ছিনিয়ে নিবে? অসম্ভব।
হাতের রিস্ট ওয়াচে চোখ বুলিয়ে দেখে রাত 1:15 বাজে। ইনানের দেওয়া শেষ তথ্য অনুযায়ী ইচ্ছেকে শেষবারে দেখা গেছে অনুষ্ঠানের বাইরে। রাস্তার পাশের সাইনবোর্ডগুলো ঝাপসা হয়ে যাচ্ছে, বাতাস কেটে দ্রুত সামনে এগোচ্ছে তারা। ধূসর যেন জানে আজ রাতটাই নির্ধারণ করবে সব কিছু। এই খেলার পরিণতি কি হবে সেটার সিদ্ধান্ত আজই হবে। হঠাৎ রাস্তার বাঁকে এসে ধূসর স্টিয়ারিং এক ঝটকায় ঘুরিয়ে নেয়। গাড়ির টায়ার রাস্তায় ক্র্যাচ কেটে বিকট শব্দ তোলে। সামনে একটা পুরনো বাংলো বাড়ি আছে, যার মালিক রাজনীতিবিদ, প্রভাবশালী এক ব্যক্তির। আশেপাশে নীরবতা যেন ঝড় আসার আগের মুহূর্তের মতো ভয়ানক নিস্তব্ধতা। একা একা যেন এক অদ্ভুত উন্মাদনায় ডুবে আছে আফনান। ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে অস্বাভাবিক এক হাসি খেলা করছে। গর্ভবতী নীরবতা, শুধুই আফনানের গলার স্বর ছড়িয়ে পড়ে বাতাসে। আফনান ধীরে ধীরে ইচ্ছের দিকে ঝুঁকে আসে। ইচ্ছের স্নিগ্ধ অচেতন মুখের দিকে তাকিয়ে গভীর শ্বাস নেয়, যেন দীর্ঘদিনের এক অসমাপ্ত গল্পের শেষ অধ্যায়ে পৌঁছেছে সে। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলে, সুইটহার্ট, এতদিনের দহন এবার শেষ করার পালা। আফনানের কণ্ঠস্বরে হিমশীতল উন্মাদনা, যেন কোনো পিশাচ তার শিকারের শেষ মুহূর্তটি উপভোগ করছে। ইচ্ছে তখনও অচেতন, নীরব। আফনান উঠে দাঁড়ায়, উন্মাদের মতো একরকম ঝাঁকুনি দিয়ে মাথা নাড়ে। নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে একবার তাকায় ইচ্ছের দিকে। তারপর যেন এক পাগলাটে আনন্দে ভেসে যেতে যেতে দরজার দিকে এগিয়ে যায়। দরজার হাতল ধরে এক টানে খুলে ফেলে, যেন মুক্তির এক ধার খুলে দিয়েছে। ঘরের ভিতরে অন্ধকার ঘনিয়ে আসে, বাইরে আলো ছড়িয়ে পড়ে, আর সেই আলো ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকে আফনান। চোখে এক বিভীষিকাময় তৃপ্তি। বসার ঘর জুড়ে গভীর নীরবতা, চাপা উত্তেজনা যেন বাতাসে ভাসছে। আলিম মির্জা সোফায় হেলান দিয়ে বসে আছেন, চোখে মুখে সেই পরিচিত গাম্ভীর্য। পাশেই বেশ কয়েকজন অনুগত সহচর দাঁড়িয়ে গম্ভীর মুখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের পাশে এক কোণে খাতা কলম হাতে চুপসে বসে রয়েছে এক বৃদ্ধ। বেশাভূত দেখে বোঝা যায় তিনি কাজী। মাথা নিচু করে বসে আছেন, যেন কোনো অনিবার্য পরিণতির অপেক্ষায় তার অস্তিত্ব শিহরিত হচ্ছে। কেউ কোনো কথা বলছে না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। এমন সময় সিঁড়ির দিক থেকে কিছুর শব্দ শোনা যায়। ধীরে ধীরে নেমে আসে আফনান, ঢুলতে ঢুলতে, চোখ অর্ধেক বন্ধ, চেহারায় নেশার ছাপ স্পষ্ট। আফনানের ঢিলে ঢালা চলাফেরা দেখে বোঝা যায় পুরোপুরি সংজ্ঞাহীন নয়, তবে বাস্তবতা থেকে খানিকটা বিচ্ছিন্ন। আফনানের অবস্থা দেখেও আলিম মির্জা নির্বিকার থাকেন, বরং ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে ওঠে। সঙ্গে সঙ্গে তিনি ধীরে সুস্থে উঠে দাঁড়ান, যেন কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বৃদ্ধ কাজী শঙ্কিত চোখে তাকান আলিম মির্জার দিকে, হাতের খাতা কলম শক্ত করে চেপে ধরেন। গলা শুকিয়ে আসে, কিন্তু কিছু বলার সাহস পান না। তার চোখের সামনে বসা ব্যক্তিটি এমপি, একজন ক্ষমতাধর ব্যক্তি। এক ভুল পদক্ষেপ তার ভবিষ্যৎকে অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিতে পারে। আফনান নিচে নামতেই উপস্থিত সবাই সতর্ক হয়ে যায়, চোখে মুখে অজানা আশঙ্কা খেলা করে। আলিম মির্জার ঠোঁটের হাসি আরেকটু চওড়া হয়, কিন্তু চোখে দৃষ্টি হিমশীতল, যেন একবার তাকালেই প্রতিপক্ষের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যায়। ঘরের আবহাওয়া আরও ভারী হয়ে ওঠে। আজকে রাত যে একটি বড় কিছু ঘটতে চলেছে তা যেন সবার মনে স্পষ্ট হয়ে উঠেছে। আলিম মির্জা ধীর পায়ে এগিয়ে গিয়ে ছেলের কাঁধে হাত রাখেন, চোখে এক ধরনের স্নেহ মিশ্রিত কঠোরতা, যেন তিনি বুঝতে পারছেন না এই মুহূর্তে কি বলা উচিত। কিছুক্ষণ নীরব থাকার পর গম্ভীর কণ্ঠে বলেন, বাবা, আজকের দিনে এসব না করলে হতো না? আর কিছুক্ষণ পরেই তোমার শুভ কাজ, অথচ তুমি এখন এই অবস্থায় নেশা করেছো। এটা কিন্তু ঠিক নয়। আফনান সবে ভ্রুক্ষেপহীন ভাবে সোফায় আছোয়া হয়ে বসে পড়েছে, চোখে একরকম উদাসীনতা, যেন এই মুহূর্তেই কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। বাবার কথায় সামান্য বিরক্তির সুর নিয়ে বলল, বা এত লেকচার দিতে হবে না, তাড়াতাড়ি আমার পাঞ্জাবির ব্যবস্থা করুন, আমি দেরি করতে চাই না।
আলিম মির্জা একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজকের দিনটা কত স্বপ্ন নিয়ে সাজিয়েছিলেন, অথচ ছেলের এই নির্লিপ্ত আচরণ তাকে বিষণ্ণ করে তুলেছে যেন। আশেপাশে গুটি কয়েক মানুষের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি গায়ে পাঞ্জাবির ব্যবস্থা করো ছেলেটার, যেন এক মুহূর্তও দেরি না হয়। চারিদিকে একটা চাপা ব্যস্ততা শুরু হয়। সবাই দ্রুত নড়ে চড়ে কাজে লেগে পড়ে। এই সময় আলিম মির্জা একটু পিছিয়ে এসে ঘরের এক পাশে দাঁড়ানোর কাজের মেয়ে আয়েশাকে নির্দেশ দেন। আয়সা, যাও, ইচ্ছেকে জাগিয়ে তোলো, বলো ওকে এখনই নিচে আসতে হবে, দেরি করা চলবে না, জোর করে হলেও আনো। আয়েশা একটু ইতস্তত করলেও মালিকের কাছে কিছু বলার সাহস হয় না। তবে মাথা নেড়ে দ্রুত উপরের দিকে রওনা দেয় আয়েশা। সোফার পাশ থেকে উঠে দাঁড়ায় আফনান, তীক্ষ্ণ দৃষ্টি বিদ্ধ করে সামনের লোকটির দিকে। মুহূর্তের জন্য নীরবতা, তারপর বজ্রপাতের মতো একটা চোর আছড়ে পড়ে অপর পক্ষের গালে। ইচ্ছেকে তুলে আনার সময় তুই ওর হাতে স্পর্শ করার সাহস পেলি কিভাবে? কণ্ঠে রাগ, আগুন জ্বলছে চোখে মুখে। চারপাশ স্তব্ধ হয়ে আসে। সবাই থমকে যায় আফনানের রুদ্র রূপ দেখে। লোকটি হতভম্ব, চোখে ভয় মিশ্রিত বিস্ময়। কিন্তু আফনান থামে না, কণ্ঠ আবারও শক্ত হয়ে ওঠে। তোদের বারবার সতর্ক করেছিলাম, কিন্তু শোনার ধৈর্য ছিল না কারো। আমার অধিকারের হাত দিলি। পাশ থেকে আলিম মির্জা কিছু বলতে যাবে, কিন্তু আফনান এক ঝটকায় হাত তুলে থামিয়ে দেয়। এরপর পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে নির্দেশ দেয়। সরি, তোকে শাস্তি দিতে আমার এক মুহূর্তও লাগবে না। একে আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও, না হলে আমার হাতের নরম খুন হবে আজই। অন্যদিকে তৃণ ধীরে ধীরে বলে, আমাদের পরিকল্পনা করে এগোনো উচিত। ওরা নিরস্ত্র নয়, অস্ত্রধারীও হতে পারে। ধূসর তখনও সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে গভীর চিন্তায় নিমগ্ন। রাতের বাতাসে তার শার্টের হাতা হালকা দুলছে। ঠান্ডা গলায় ব্লুটুথে বলে, আমার ইচ্ছে যেখানে থাকবে সেখানে আমি অস্ত্র নিয়ে নয়, আমি যাব স্বয়ং মৃত্যুকে সঙ্গে করে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, বাতাসও যেন থমকে যায় ধূসরের কথায়। তৃণ, রাদীপ, তৌফ আর জয় একে অপরের দিকে তাকায়। মুহূর্তের জন্য শ্বাস আটকে আসে তাদের। আজ রাতটা যে নরকের চেয়েও ভয়ানক হতে চলছে, সেটা তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেয়ালের সাথে লাগোয়া আয়নার শূন্য প্রতিবিম্বে তাকিয়ে আছে বিয়ে সাজে এক রমণী। পরনে লাল বেনারসি, যার ভারী কাজ করা আঁচল নিঃশব্দে মেঝেতে গড়িয়ে পড়েছে। গায়ের উপর রক্তিম রং যেন জমাট বাঁধা নীরবতাকে আরো গাঢ় করে তোলে। হাত ভর্তি লাল টুকটুকে রেশমে চুড়ি এক টানা ঝনঝন শব্দ তুলছে। বাতাসে সামান্য দুলে ওঠা চুড়িগুলোর স্পর্শ যেন তাকে বারবার বাস্তবের কথা মনে করিয়ে দিচ্ছে। পেট জুড়ে এলোমেলোভাবে ছড়িয়ে আছে লম্বা কেশরাশি, যেন দীর্ঘ প্রতীক্ষার ছায়া হয়ে দাঁড়িয়ে আছে সমস্ত অনুভূতির বিপরীতে। মাথায় নিখুঁতভাবে সাজানো কাজ করা ঘোমটা, নিচে থেকে কপালের দুপাশে খানিক চুল উড়ে উঠেছে মাঝে মাঝে হালকা দমকা বাতাসে। সেই বাতাসে আঁচলের নড়াচড়া, চুরির আওয়াজ, কেশরাশির দোলা, সব মিলে একটা নিস্তব্ধ অথচ অস্থির আবহ তৈরি করেছে ঘরের ভেতর। মৃদুহের মাঝখানে জলজলে কালো টিপ, যেন রাতের আকাশে একমাত্র তারার মতো উদ্ভাসিত। রমণী তাকিয়ে আছে আয়নার দিকে, কিন্তু দেখছে না নিজেকে। এক চেনা অচেনা রূপ, যেখানে সে নিজেও আর নিজেকে চিনতে পারছে না। চোখে নেই উচ্ছ্বাস, ঠোঁটে নেই হাসি, মুখে জমে আছে অস্পষ্ট কিছু শব্দ, যা হয়তো কেউ শুনবে না। সেই আয়নার সামনে দাঁড়িয়ে সে শুধু তাকিয়ে থাকে, চোখের পলক পড়ে না, নিঃশ্বাসের শব্দ স্পষ্ট বোঝা যায় না, যেন সময় থমকে গেছে। আর সে এখন শুধুই এক নিঃশব্দ ছায়া, একটি সাজানো রূপ, যার অন্তরটা বলি হয়েছে এক গভীর অনুভবের কাছে। অশ্রুসিক্ত চোখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিমূর্ত প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে এখনো ইচ্ছে। চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ে নীরব অশ্রু, ঠোঁটের কোণে কাঁপনি। হঠাৎ ইচ্ছের দৃষ্টি স্থির হয়ে যায়, যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়। আয়নার ঠিক ইচ্ছের পেছনে দাঁড়িয়ে আছে ধূসর। গভীর চাহনিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে ধূসর, সেই চিরচেনা গভীর ভঙ্গিমায়। ধূসরের চোখ দুটো লালচে, যেন কোনো ঘুরে আছে। চুপচাপ কোনো শব্দ ছাড়াই ধীর পায়ে এগিয়ে আসতে থাকে ইচ্ছের দিকে। চোখে ভেসে উঠেছে
এক ধরনের অচেনা আগুন, নেশার মতো তীব্র কিছু, যা ইচ্ছেকে নিঃশেষ করে দিতে পারে বা নিজে পড়ে ছাই হয়ে যেতে পারে। ইচ্ছের হৃদযন্ত্র যেন হঠাৎ করে দুগুণ জোরে ধাক্কা দিতে শুরু করে। প্রতিটি স্পন্দনে ইচ্ছে যেন ধূসরের উপস্থিতিকে আরো গভীরভাবে টের পায়। ইচ্ছের গলার ভেতর শুকিয়ে আসে, ঠোঁট কাঁপতে থাকে, হাতে ধরা আঁচল খসে পড়ে মেঝেতে। ধূসর এসে দাঁড়ায় একদম ইচ্ছের পেছনে, তার মুখ একেবারে ইচ্ছের ঘাড় বরাবর নামিয়ে ফিসফিস করে বলে, পালাতে পারবি না, আমি তো তোর ভিতরেই আছি। ইচ্ছে স্থবির হয়ে যায়, গায়ে কাটা দিয়ে ওঠে। সপ্তাদশীর সমস্ত অনুভূতি যেন একত্র হয়ে বুকের ভেতর কাঁপতে শুরু করে। বুঝতে পারে এটা সেই ধূসর ভাই নয় যাকে সে চিনত, এটা অন্য এক ধূসর তালুকদার, অন্ধকার বনো দাবানলের মতো। আয়নার প্রতিফলনে ইচ্ছে দেখতে থাকে নিজেকে নিষ্পলক দৃষ্টি আর ধূসরের চোখের গভীর কালো অন্ধকার। ধূসর এবার ধীরে ধীরে মুখ নামিয়ে আনে ইচ্ছের গলার কাছে, কাঁপতে থাকা ঘোমটাটুকু আঙ্গুলের আলতো ছোঁয়ায় সরিয়ে দেয়। নরম রেশমের মতো ঝরে পড়ে ঘাড়ের পাশে, আর তার ঠিক নিচেই উন্মুক্ত কাঁধে গভীর এক চুম্বন এঁকে দেয় ধূসর। মুহূর্তেই ইচ্ছের শরীর কেঁপে ওঠে, যেন বিদ্যুৎ খেলে যায় প্রতিটি স্নায়ুর ভেতর, আর সেই কাঁপনি শির দ্বারা বেয়ে নেমে আসে হিমশীতল অনুভবের মতো। ধূসরের স্পর্শে ইচ্ছের শ্বাস আটকে আসে, নিঃশ্বাসগুলো হয়ে ওঠে ভারী, গলার ভেতর থেকে কোনো শব্দই যেন আর বেরোতে চায় না। ধূসর মুখ সরিয়ে নিয়ে আসে, আবার ঠিক ইচ্ছের কানের কাছে। ধূসরের গরম নিঃশ্বাস ইচ্ছের উন্মুক্ত কাঁধে ফেলতেই ইচ্ছে আরেকবার কেঁপে ওঠে। আঙ্গুলের সাহায্যে ধূসর গাঢ় কাজলের কালো টিকা আঁকে ইচ্ছের কানের নরম ত্বকে। টিকা যেন এক অদৃশ্য সিলমোহর, ধূসরের অধিকার, ভালোবাসা আর চিরন্তন শান্তির প্রতীক। আয়নার দিকে তাকিয়ে ধূসর হঠাৎ বলে ওঠে নিচু স্বরে, বউ লাগছিস, একদম পুতুল বউ আমার, আমার বউ। বউ শব্দটা ধূসরের ঠোঁটেই আটকে যায়, শেষ করতে পারে না, যেন নিজেই গিলে ফেলে বাকিটা। মুহূর্তেই চমকে ওঠে ইচ্ছে, কল্পনার গাঢ় কুয়াশা থেকে হঠাৎ বাস্তবতা টেনে আনে। বাইরে থেকে আয়শার গলা ভেসে আসে। ইচ্ছে চমকে ওঠে, বুঝতে পারে এতক্ষণ যা হচ্ছিল সব ছিল কল্পনায়, কিন্তু গায়ে এখনো লেগে আছে ধূসরের চুম্বনের জ্বালা। কান জুড়ে রয়ে গেছে সেই গাঢ় কালো টিকার তপ্ত ছোঁয়া। হৃৎপিণ্ডের গতি তখনও স্বাভাবিক হয়নি, চুপি চুপি নিঃশব্দে ঢুকরে ওঠে। আয়েশা মেয়েটি এই বাড়ির একজন পুরনো কাজের সহকারী, বয়স 30-এর কোঠায় হলেও চেহারায় সহজ সরল আন্তরিকতার ছাপ, মুখে সবসময় একরকম কঠিন দায়িত্বশীলতার ছায়া। আলিম মির্জার ঘরের ছায়ার মতো সে, যার জীবন চলে তার টাকায়, তবে মনটা এখনো মানবিক। তাই হয়তো আয়েশা পারছে না চোখ বন্ধ করে অমানবিক কিছুতেই সায় দিতে। এমন সময় চুপচাপ পায়ে শব্দ না করি ঘরের দরজা পেরিয়ে ইচ্ছের কাছে এসে দাঁড়ায়। ইচ্ছেকে এই ঘরে একা বন্দি করে রাখা হয়েছে, এখনো কাঁদছে, কপাল ঘেঁষে নেমে এসেছে চোখের পানি, গালে জমে গেছে লালচে ছাপ। আয়েশা ধীর পায়ে এগিয়ে এসে ইচ্ছের সামনে দাঁড়িয়ে পড়ে, কণ্ঠে একদম কোনো নরম ভাব নেই, বরং স্পষ্ট দৃঢ়তা। ম্যাডাম, কান্না থামান, নিজেকে ঠিক করুন, নিচে নামতে হবে, বিয়ে পড়ানোর কাজ শুরু হবে এখন। ইচ্ছে বিষময়ে চেয়ে থাকে আয়েশার দিকে। ইচ্ছের চোখে শুধুই আতঙ্ক, অসহায়তা আর কিছুটা ক্ষোভ। এক মুহূর্ত পর যেন ভেতরে সবকিছু ভেঙে পড়ে ইচ্ছে। হঠাৎ হাঁটু মুড়ে আয়েশার সামনে বসে পড়ে, দুই হাতে আঁকড়ে ধরে আয়েশার পায়ের কাছে, কণ্ঠ কাঁপতে থাকে, গলার স্বর ফেটে যাচ্ছে কান্নার চাপে। আমি আপনাকে অনেকবার বলেছি আমাকে এখান থেকে বাঁচান, দয়া করে কিছু একটা করুন প্লিজ। আমি এই বিয়ে করব না, আমি এই বাড়িতে বন্দি হয়ে থাকতে চাই না, আপনার কাছে হাত জোর করি। আয়েশা চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। এই মেয়েটিকে সে প্রায় ছোটবেলা থেকে দেখে এসেছে। ইচ্ছে মির্জা বাড়ির জ্যোৎস্নার মতো ছিল, হঠাৎ করে যেন ঘোর অন্ধকারে আটকে গেছে। কিন্তু আয়েশা জানে এই মুহূর্তে ইচ্ছের পাশে দাঁড়ানোর মানেই তার নিজের জীবনও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আলিম মির্জার হাতে অনেক ক্ষমতা, অনেক প্রতিশোধ, সেই ভয় তাকে যেন শিকল পরিয়ে রেখেছে। চাইলেও ইচ্ছেকে সাহায্য করতে ব্যর্থ আয়েশা। তবুও মানবিকতার কাঁপনে আয়েশা ধীরে ঝুঁকে পড়ে ইচ্ছের বাহু ধরে, নরম গলায় বলে,
আপনি আমাকে কোনো কিছুর মধ্যে ফেলবেন না ম্যাডাম। আমি কিছুই করতে পারবো না। আলিম মির্জার হাত অনেক লম্বা, আমার সংসার চলে তার টাকায়। তারপরও কাপা কাপা হাতে ইচ্ছেকে দাঁড় করিয়ে দেয়। ইচ্ছে তখনও কাঁদছে, ঠোঁট কাঁপছে। আয়েশা চোখ নামিয়ে নেয়, যেন তাকাতেও পারছে না। কিছু না বলে ইচ্ছের হাত ধরে বসার ঘরের উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়ে। আর ওদিকে বিয়ের ঘরে আলো জ্বলছে, যেখানে কেউ জানে না এক অপার নিষ্ঠুরতা আর বন্দিত্বের গল্প ঠিক পায়ের নিচেই শেকড় গেড়ে বসে আছে। রাত প্রায় শেষ প্রান্তে, ঘড়ির কাঁটা তখন 2টা 47 ছুঁই ছুঁই। ঘরের মধ্যে নিস্তব্ধতা, গা ছমছমে। বাতাসে কেমন যেন একটা চাপা উত্তেজনার গন্ধ। দেয়ালে ঝুলানো বিশাল পুরনো ঘড়িটা শুধু টিকটিক করে সময়ের জানান দিচ্ছে। ঘরের এক কোণে বসে আছে আলিম মির্জা, চোখে মুখে স্পষ্ট চিন্তার রেখা। গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে, যেন কিছু গভীর হিসাব করছেন। আর ঘরের মধ্যিখানে এক সোফায় বসে পায়ের ওপর পা তুলে রাখা পুরুষটি আফনান। শুভ্র পাঞ্জাবি গায়ে জড়ানো, নিষ্পৃহ মুখবয়ব, ভাবলেশীন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকা এই মানুষটিকে এক নজরে বোঝা যায় না। শ্যামবর্ণের গাঢ় আভা, মুখ জুড়ে চাপা দাড়ি, চোখে স্থির এক ধরনের দৃঢ়তা। পাঞ্জাবির বোতাম খোলা, বুকের রোমশ অংশটুকু স্পষ্ট দেখা যাচ্ছে। আফনানের এই অনিয়ন্ত্রিত রূপটা যেন এক ধরনের হিংস্র সৌন্দর্য ধারণ করে। মাথার লম্বা এলোমেলো চুল, হাতে ঝকঝকে সিলভার ব্রেসলেট, সব মিলিয়ে আফনানের মধ্যে যেন মিশে আছে এক অভিজাত জঙ্গলিপনা। যেন সভ্যতার মাঝে দাঁড়িয়ে আছে এক বন্যরূপী পুরুষ। অন্য পাশে বসা কাজী চুপচাপ খাতার পাতায় কলম চালিয়ে যাচ্ছেন, যেন চারপাশে কোনো অস্থিরতা বৃদ্ধার মনোযোগকে স্পর্শ করতে পারছে না। আলিম মির্জার গলার নিচু স্বর মাঝে মাঝে শোনা যাচ্ছে, আর আফনান মাঝে মাঝে ফোনের দিকে তাকিয়ে হালকা হাসছে, একটা রহস্যময় তীক্ষ্ণ হাসি। হাতের ফোন বন্ধ করে আফনান কাজীর দিকে তাকিয়ে বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না এই কাজে, দ্রুত সব ঠিকঠাক করো, সময় নষ্টের আর সুযোগ নেই আমার কাছে। কাজী ভয়ে ভয়ে বলে ওঠে, সব হবে, আপনার কথা একটাও অমান্য হবে না। কিন্তু আপনি কেন এমন তাড়াহুড়ো করছেন বাবা, বলুন তো? বিয়ে তো আর ঘোড়ার দৌড় না, তাই না? আফনান ঠোঁট চেপে ধরে একটু হাসে। ঘোড়ার দৌড়ই তো কাজী, সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে। আমার ইচ্ছে মতোই বিয়েটা হবে, আর হবে খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি বিয়ে তো গলদ ঘর্ম সম্পর্কে সূত্রপাত হতে পারে। এমন যদি হয় বউ আপনাকে না পছন্দ করে? মাথা নিচু করে মুখ ফসকে বলেই ফেলে বৃদ্ধা। আফনান সত্যি রেগে যায়, এইবার চেঁচিয়ে বলে, যাকে পছন্দ করি সেই পছন্দ না করলে আমি নিজে তাকে পছন্দ করানো শিখিয়ে দেব। পছন্দ তো আর নির্বাচন না, জিততেই হবে। কাজী অর্ধ চাপা গলায় বলে, ভয় পাই বাবা, আপনার ভালোবাসার ধরনটা যেন একটু অভিজাত খাঁচার মতো, ভেতরে ঢুকলে আর ফেরার রাস্তা থাকে না। আফনান একগাল হেসে ওঠে, ফেরার রাস্তা থাকলে তোকে ভালোবাসা বলে না কাজী। আমার বউ হবে আমার, শুধুই আমার, কারোর সঙ্গে না, নিজের ছায়ার সঙ্গেও ভাগ দেব না। আপনার এই নিমন্ত্রণের খেলা একদিন আপনাকেই কাবু করে ফেলবে বাবা। আর যদি মেয়েটা রাজি না হয়? আফনান ঘাড় ঘুরিয়ে, তাহলে আমি বিয়ের আসরে বাসর সারব স্মৃতি ছাড়াই। রাজি হওয়ার সময় মেয়েটাই হবে না, তখন শুধু চুপ থাকার সুযোগ থাকবে। কাজীও পাশে বসা আলিম মির্জা ছেলের এমন ঠোঁট কাটা কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে। এক মুহূর্তে গোটা পরিবেশ অস্বস্তিতে ছেয়ে যায়। সোফার এক কোণে বসে থাকা আফনান যেন সময়ের প্রতিটি মুহূর্তে বিরক্তি গিলে চলছে। চোখে মুখে পরিষ্কার অস্থির ছাপ, আঙ্গুলে আঙ্গুলের খেলা, ঠোঁট চেপে ধরা, সব মিলিয়ে বোঝায় যাচ্ছে কারো জন্য অপেক্ষা করা তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চারপাশে অভিজাত নিস্তব্ধতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যায়। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে ইচ্ছে। পেছনে আয়েশা মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে আসছে। ইচ্ছের মুখে আতঙ্ক জমে থাকা ছায়া, চলাফেরার জড়তা, চোখে আতঙ্ক আর বুক জুড়ে দহন। ইচ্ছের প্রতিটি পদক্ষেপ যেন অভিশপ্ত। ইচ্ছে শুধু মনে মনে প্রার্থনা করে, ইয়া আল্লাহ, আমাকে নরক থেকে উদ্ধার করুন, আমাকে রক্ষা করুন। আফনান সামনে তাকায়, হুট করে তার তখনই যেন চোখ মুহূর্তে স্থির হয়ে যায়।
সমস্ত শরীরের উত্তাপ যেন এক বিন্দু দৃষ্টিতে জমে ওঠে। আফনান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মাথা সামান্য নিচু, চোখ এক দৃষ্টিতে ইচ্ছের উপর, যেন ধীরে ধীরে কোনো শিকারীর মতো এগিয়ে আসছে। আফনানের শরীরী ভাষায় ভরপুর প্রতিশোধ, এক চিলতে ব্যঙ্গ আর ভয়াবহ নিয়ন্ত্রণ। ইচ্ছে ভিতরে ভিতরে কাঁপতে থাকে।